বাংলাদেশ বদলে গেছে। দাসত্বের শৃঙ্খল এই দেশের মানুষ ভেঙে ফেলেছে। সেই দাসত্ব আর ফিরবে না। যারা প্রকাশ স্বর্গে বাস করছেন, আগামী দিনে আমাদের দেশের পতাকাকে অপমান করে কুশিনের চেষ্টা করে হাজার হাজার ভারতীয় নাগরিককে অনুপ্রবেশকারী বানিয়ে রাত 2টার সময় বিভিন্ন লোকেশনে ফেরত পাঠাচ্ছেন। মনে রাখবেন, বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের সেই কুশিনার মেনে নেবে না। সীমান্ত হত্যার নামে যা শুরু করেছেন, এই সীমান্ত হত্যা যদি বন্ধ না করেন, বিজিবির সদস্যদের আচরণ থেকে যদি না শেখেন, সীমান্তবর্তী বাংলাদেশী নাগরিকদের অ্যাটিটিউড থেকে যদি না শেখেন, তাহলে প্রকাশ স্বর্গে বাস করছেন। দিল্লির আধিপত্যবাদ আমরা ত্রয়োদশ সংসদে মেনে নেই নাই, 13-14 সেঞ্চুরিতে মেনে নেই নাই। বাংলার শাসকদের, দিল্লির শাসকদের পরাজিত করবার ইতিহাস আছে। শিক্ষা নিয়ে ব্যবস্থা নেন, আপনার ফরেন পলিসি চেঞ্জ করেন। আমরা ফার্মলি রেসপেক্টফুল টু ইউর টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি। আমাদেরকে বাধ্য করবেন না দ্বিপাক্ষিক প্রতিবেশী সুলভ সেই সম্পর্ক থেকে একটা হস্টাইল রিলেশনশিপে আসতে, এবং এর পুরো দায় ভারতবর্ষের এবং দিল্লির সরকারের। বাংলাদেশ সরকারকে বলবো, চোখে চোখ রেখে কথা বলেন। বাংলাদেশ এক নতুন সীমান্ত প্রহরী জাতি আকারে আবির্ভূত হয়েছে। নত জানু পররাষ্ট্রনীতির কোনো প্রয়োজন আর পড়বে না। আসেন, আপনারা যতদিন সাহসীভাবে ভূমিকা রাখবেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক 11 দল হোক আর 11 দলের বাইরে হোক, আমরা আপনাদের পাশে থাকবো লাল সবুজের পতাকাকে পাহারা দেওয়ার জন্য। সেই আহ্বান রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। কারণ আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ভূমিকা ভুলে ভারতের মুখ্যমন্ত্রীর মতো বক্তব্য দিয়ে ভারতের সীমান্ত হত্যাকে হালাল করে দিয়েছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আজকের যে প্রধান অতিথি এখানে বসা, তার এলাকা খুলনায় মসজিদে ঢুকে গুলি করা হয়েছে। গাইবান্ধাতে বড় বড় মূর্তি তৈরি করা হচ্ছে, মন্দির তৈরি করা হচ্ছে। অর্থায়ন করছেন নাকি একজন এসির মিস্ত্রি। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সংসদে হিজাব নিয়ে কটাক্ষ করা হচ্ছে, পুশিন করা হচ্ছে, সীমান্তে হত্যা করা হচ্ছে। ভারত থেকে হাই কমিশনার প্রবেশ করে অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন। বিচ্ছিন্ন ঘটনা নয়। আমার দেশের সরকার নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে বলে তারা নতুন করে সুযোগ নিচ্ছেন। নির্বাচনের পূর্বে বিএনপি বলেছিল মদিনা সনদে দেশ চালাবে, মনে আছে? ক্ষমতায় এসে মদিনার নাকে কেটে মদিনার জায়গায় মোদি সনদে তারা দেশ চালাতে চায়। বাংলার মাটিতে মোদি সনদে দেশ চলবে না, আধিপত্যবাদ চলবে না, হিন্দুত্ববাদী আগ্রাসন চলবে না। প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জনের আগ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ। দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আমরা সরকারকে বলবো, যদি পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পুশিন বন্ধ করতে না পারে, তাহলে নাকে খত দিয়ে তাদের পদত্যাগ করা উচিত। আর যদি তারা সসম্মানে পদত্যাগ না করায়, তাহলে তোমাকে টেনে হিচড়ে আমরা বাংলার মাটিতে পদত্যাগ করাবো। সালাউদ্দিন ভাই, আপনাকেও আমরা চিনব না, প্রস্তুত হন। আমরা ছিলাম রাজু ভাস্কর্যে, শাহবাগে এসেছি। ভবিষ্যতে পুরো বাংলাদেশ একসাথে জেগে উঠবে সার্বভৌমত্ব এবং ইসলাম রক্ষার আন্দোলনে। সবাই প্রস্তুত হন। সময় শুরু হয়েছে। তাগুতের তখ্তে তাগুত পতন হবে। মোদির পুতুল সরকার বাংলাদেশে পতন হবে। শিলংয়ের সেই ঘেটুপুত্র সালাউদ্দিনের পতন হবে। আমেরিকার পুতুল পুত্র সেই ফরেন মিনিস্টার খলিলের পতন হবে। এদের পরে যারা মুজিববাদের লক্ষ্যদূষর, তাদেরও বাংলাদেশের পতন হবে ইনশাআল্লাহ। প্রশাসনে যারা রয়েছেন নিয়োজিত, এখানে সাথে সাথে আমাদের
কণ্ঠস্বরে যারা পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে, আমাদের প্রিয় মিডিয়ার ভাইয়েরা, আজকে আমরা যখন এখানে কথা বলছি তখন সীমান্তের কাঁটাতারের ওইখানে আমাদের অসংখ্য ভাই বন্ধুরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়েছে যে কখন ভারত থেকে একটি খুনি সন্ত্রাসী গোষ্ঠী এসে তাদের বোন, বাচ্চা, প্রিয় সন্তানকে যে কোনো সময় খুন করে চলে যেতে পারে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বক্তব্য হয়েছে। আমাদের যিনি ভারতের কমিশনার থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে এসেছেন, উনি বলেছেন ভারতের 160 কোটির সাথে বাংলাদেশের 20 কোটি যোগ করে দিয়েছেন। আমরা তাদের সাথে উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের 18 থেকে 20 কোটি জনতা, পশ্চিমবঙ্গের 10 থেকে 12 কোটি জনতা, আসামের 1.5 থেকে 2 কোটি জনতা, তেমনিভাবে মণিপুর থেকে এই বাংলা ভূখণ্ডের বদ্বীপে যত অঞ্চল রয়েছে সেখানের জনসংখ্যাকে যদি আমরা হিসাব করি 32 থেকে 35 কোটি জনতারও আমরা দায়িত্ব নিতে সক্ষম এবং আমরা দায়িত্ব নিতে চাই। যদি তোমরা আমাদেরকে সেই আকাশ দেখাতে চাও যে অভিন্ন আকাশের স্বপ্ন, সেই অভিন্ন আকাশের স্বপ্ন ভঙ্গ তোমরা করেছো 1947 সালে, যখন আমরা একটি ভারত স্বপ্ন নিয়ে বেঁচেছিলাম যে আমরা ঐক্যবদ্ধভাবে ভারতে একই গঙ্গা, একই জলে বসবাস করে, একই পানিতে বসবাস করে নিভৃতে এখানে থাকবো। তোমরা সেইখানে মুসলিম কার্ড খেলে আমাদের উপরে নিপীড়নের, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। আমরা বাধ্য হয়ে স্বাধীনতার আওয়াজ তুলে সেই একই জায়গায় আজকে উপনীত হয়েছি। নতুন করে যে স্বপ্ন তুমি আমাদেরকে দেখাচ্ছ সেই স্বপ্ন তোমরা 47-এ ভঙ্গ করেছ। এই যা ইতিহাস চলে গিয়েছে নতুন করে মুসলমান এবং বাংলাদেশ ভারতের সাথে একীভূত হওয়ার যে অখণ্ড ভারতের যে স্বপ্ন, সেই স্বপ্নে আমরা কখনো ঐক্যবদ্ধ হব না। এবং তোমরা যে স্বপ্ন দেখো তোমাদের সেই স্বপ্ন দিবা স্বপ্নেই থেকে যাবে, বাস্তবে কখনো হবে না। যদি বাস্তবে হওয়া সম্ভব, যেটা আমাদেরকে ভাসানী বলে গিয়েছিলেন, পশ্চিমবঙ্গ আমার, আসামও আমার, মণিপুরও আমার, এই বদ্বীপ পুরোটাই হলো আমাদের। প্রিয় উপস্থিতি, 1947 সালে আমার আপনার যারা বাপ দাদা চাচা তারা যুদ্ধে নেমেছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য, কিন্তু 1971 সালে বাংলাদেশের মুসলমানদের উপরে, বাংলাদেশের মানুষের উপরে সেই বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পরিবর্তে ভারতের একটি পুতুল সরকার, মুজিববাদী সরকার বাংলাদেশের উপরে আবার চাপিয়ে দেওয়া হয়েছিল। যেই মুজিববাদী সরকার গত 53 বছরে আমাদের উপরে জুলুম নির্যাতন করেছিল, আমরা স্বপ্নে আকাঙ্ক্ষা দেখেছিলাম 24-এ আমরা রক্ত দিয়েছিলাম, ভারতীয় যে বয়ান সেটা থেকে বের হয়ে একটি স্বাধীন পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে যাব। সাথে সাথে সেই রক্তের হোলি খেলায় ভারত আমাদের সেই শহীদ ওসমান হাদি ভাইকে শহীদ করে দিয়েছে, অসংখ্য ভাইকে শহীদ করে দিয়েছে। নতুন করে যখন আমরা স্বপ্ন দেখেছিলাম মুজিববাদী বয়ান থেকে বের হয়ে বাংলাদেশের একটি স্বপ্ন নিয়ে ইসলাম এবং সার্বভৌমত্বের আহ্বান নিয়ে আমরা সামনে এগিয়ে যাব, তখনই আমরা দেখতে পেলাম যার বাপ বলেছিল উই রিবল, তারই সন্তান মুজিববাদের পথ ধরে মোদের কাছে আবার নজরানা দেওয়ার চেষ্টা করতেছে।